ঠিক 1 বছর আগে যখন আমি আমার এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম, তখন আমি তোমাদের সাথে এরকম শিবজির অঙ্গর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই সময় ভিডিও ক্লিপসটা ছিল না, মেইনলি আগের করা কিছু কাজের ফটো ছিল যেগুলো স্লাইড করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমরা সেটা ভীষণই পছন্দ করেছিলে। আর ফাইনালি আবারও একবার শিবজির অঙ্গরাগ করতে চলেছি, আর সেই ভিডিওটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এই শ্রাবণ মাস কিন্তু শিবজির ভীষণই প্রিয় একটা মাস আর ভীষণই পবিত্র একটা মাস। আর এই শ্রাবণ মাস উপলক্ষে আমি আমার বাড়ির শিবজিকে কিন্তু সুন্দর করে ত্রিঅঙ্গরাগ করিয়ে নিয়েছি। তো চলো স্টার্ট করি। বিগ্রহের উপর পুরনো যে কোনো পেইন্টগুলোকে রিমুভ করার জন্য আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারাল ভাবে সাইট্রাস জাতীয় ফল বা টক দই ব্যবহার করি। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু পেইন্ট থাকে যেগুলো একেবারেই উঠতে চায় না, সেক্ষেত্রে আমি এরকম টারপেন্টাইল অয়েল বা নেল পলিশ রিমুভার কখনো কখনো ইউজ করি। পেইন্টগুলো ভালোভাবে রিমুভ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু বিগ্রহকে গঙ্গা জল, গোলাপ জল এরকম বিভিন্ন রকম উপাচার দিয়ে ভালোভাবে স্নান করে পরিষ্কার করিয়ে নিই, এবং একটা শুকনো রুমাল দিয়ে খুব ভালোভাবে বিগ্রহের গা মুছিয়ে শুকনো করিয়ে দেন পেইন্ট করা শুরু করি। এখানে কিন্তু জলের পরিবর্তে আমি কালারের সাথে মিডিয়াম 1 কে মিক্সড করে কাজটা করব। শ্রাবণ মাসে শিবের মাথায় কেন জল ঢালা হয় আমাদের অনেকেরই জানা। অমৃত লাভের আশায় যখন মন্দার পর্বত এবং নাগবাসুকী দ্বারা সমুদ্র মন্থনের কাজ শুরু হয়, তখন অমৃত কলস প্রকট হওয়ার আগে হলাহল নামক এক প্রাণঘাতী মারাত্মক বিষ বেরিয়ে আসে, যার স্পর্শে আসা মাত্রই সম্পূর্ণ সৃষ্টির ধ্বংস এবং মৃত্যু অবধারিত ছিল। এমতাবস্থায় দেবাদিদেব মহাদেব সেই মন্থন থেকে নির্গত হলাহল বিষকে করতলে নিয়ে পান করেন এবং সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে পুনরায় রক্ষা করেন। এই প্রাণঘাতী হলাহল বিষ এতই প্রভাবশালী ছিল যে দেবী পার্বতী এই বিষকে মহাদেবের কণ্ঠতেই রোধ করেন এবং সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়া থেকে আটকানোর পরেও মহাদেবের কণ্ঠ নীল আকার ধারণ করে, আর এরপর থেকেই মহাদেব হয়ে ওঠেন নীলকণ্ঠ। এই বিষকে ধারণ করার ফলে বিষের প্রভাবে মহাদেবের শরীর উত্তপ্ত হয়ে যায় এবং প্রদাহ শুরু হয়। এরপর সেই উত্তাপ কমাতে শিবজির জ্বালা নিবারণ করার জন্য, শিবজিকে শীতল করার জন্য সকলে মিলে শিবজির ওপর গঙ্গা জল ঢালতে শুরু করেন আর এই প্রদাহকে নিবারণ করার চেষ্টা করেন। সমুদ্র মন্থনের এই ঘটনাটি ঘটেছিল এই শ্রাবণ মাসে, তাই জন্য মহাদেবের শরীরের এই উত্তাপ এবং প্রদাহকে থামানোর জন্য ভক্তরা শিবজির মাথায় এই শ্রাবণ মাসে জল ঢালেন এবং মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা করেন। বলা হয় এই শ্রাবণ মাসে শিবজির মাথায় জল ঢাললে তিনি অনেক খুশি হন এবং ভক্তদের কৃপা প্রদান করেন। বিগ্রহের শ্রীঅঙ্গরাগ, শৃঙ্গার এগুলো কিন্তু আমরা ভীষণই আলাদা রকমের পছন্দের একটা ভালো লাগার ভালোবাসার কাজ। এই কাজগুলো যখনই আমি করতে বসি তখনই সবটাই ছেড়ে দিই তার নিজের ওপর। তিনি নিজে কিভাবে সাজতে চাইছেন, আমার হাতের কাজের মাধ্যমে তিনি নিজেই সেই রূপটা নিয়ে নেবেন, এমনটা আমার মনে হয়। আর এই কাজগুলো করতে করতে আমি শুধু কন্টিনিউ প্রে করতে থাকি যেন তার মনের মতো করে আমি তাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। যতটুকুনি আমার সামর্থ্য যেন আমি সেটুকুনি করতে পারি। দেখো, অন্য কোনো কাজে পেইন্ট করা বা অন্য কিছুর উপর পেইন্ট করা বা কোনো কিছু বানানো, এই সমস্ত ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। তখন কিন্তু নিজেদের খেয়াল খুশি মতো যে কোনো ভাবে আমরা কাজ করে নিতে পারি, কিন্তু বিগ্রহের অঙ্গরাগ, শৃঙ্গার এগুলোর ক্ষেত্রে খুব সাবধানে কাজগুলোকে যত্ন নিয়ে করতে হয়। কারণ যেহেতু বিগ্রহ নিত্য পুজো হয় আর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে, তাই যে কোনো অবস্থাতেই বিগ্রহে কিন্তু তিনি অবস্থান করেন। আর ঠিক তাই ভগবানের কাছে যাওয়ার সময় যেভাবে আমরা নিজেদের শুদ্ধতা মেনটেন করি আর তার কাজ করার জন্য যেভাবে শুদ্ধ জিনিসপত্র, পরিষ্কার জিনিসপত্র ব্যবহার করা হয়, ঠিক সেইভাবে কিন্তু এই কাজগুলো করা উচিত। শিবজি হলেন পরম বৈষ্ণব, সদাশিব। তিনি চিরন্তন, তিনি সুন্দর, তিনি নিত্য এবং যিনি শিবের সর্বোচ্চ প্রকাশ। তিনি অনুগ্রহ এবং লয় প্রদান করেন। শিবজির অসংখ্য রূপ এবং ভাব রয়েছে, ঠিক যেমন আমরা দেখি বিষ্ণুর অসংখ্য প্রকাশ, অংশ এবং অবতার রয়েছে, যেমন কারণোত্তকশায়ী বিষ্ণু, গর্ভোত্তকশায়ী বিষ্ণু, ক্ষীরোত্তকশায়ী বিষ্ণু, আবার এর মধ্যেও রয়েছে অনেকগুলো করে ভাগ। ঠিক তেমনই শিবজিরও কিন্তু প্রকাশ বিভিন্ন, সদাশিব, শিব, রুদ্র ইত্যাদি। শিব যিনি সর্বদাই মঙ্গলময়, করুণাবতার। তিনি তমগুণের আলস্য, অজ্ঞানতা, মোহ এবং অন্ধকারকে ধ্বংস করে এবং নতুন সৃষ্টির পথকে প্রশস্ত করেন, জগৎকে নতুন করে সৃজন করেন। শিব জীবতত্ত্ব নয় এবং বিষ্ণু তত্ত্বের মধ্যেও পড়ে না, তিনি এই জীবতত্ত্ব এবং বিষ্ণু তত্ত্বের মধ্যবর্তী শিবতত্ত্ব। এই শিবতত্ত্ব বিষ্ণু তত্ত্ব কিন্তু অনেক জটিল, কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং এগুলোকে কিন্তু খুব ডিপলি বোঝার মতো অনেক কিছু আছে। আমরা প্রত্যেকেই সাধারণভাবে যেটুকু জানি সেটুকু কিন্তু মাত্র 1%, বাকি 99% কিন্তু আমাদের জানার বাইরে। স্বয়ং ভগবান তার দৃষ্টির মাধ্যমে চিৎ জগৎ থেকে ভগবত বিমুখ যে সকল জীবাত্মা রয়েছে তাদেরকে এই জড়জগতে প্রেরণ করেন, এবং তারপর এই জড়জগতে শুরু হয় সৃষ্টির সূচনা। আর এই জড়জগতের সৃষ্টির প্রথম জীব হচ্ছেন ব্রহ্মা। আর এরপরে সৃষ্টিতত্ত্বের এই কিছু কিছু জিনিস যেগুলো খুবই কমন, যেগুলো সাধারণত সবাই জানে, সেগুলোই আমরা জানি। কিন্তু এর আগে, এর পরে, এর বাইরে আরো অনেক অনেক কিছু রয়েছে। ভগবানের এক রূপ প্রকাশ বিভিন্ন, এবং তার প্রত্যেক রূপেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা আলাদা কাজ রয়েছে, এমনকি তারা আলাদা আলাদা স্থানে অবস্থান করেন। ভগবান সরাসরি তার বহিরঙ্গা শক্তির সাথে মিলিত হন না। ভগবানের দৃষ্টি হচ্ছেন স্বয়ং শম্ভু। এই দৃষ্টি বহিরঙ্গা শক্তির সাথে মিলিত হন এবং প্রকৃতি ও জীবের মধ্যে প্রাণ সঞ্চার করেন এবং জীবন দান করেন। শিব চিৎ জগতের সাধারণ
দাদা শিব রূপে অবস্থান করেন এবং যিনি সমস্ত সংসারের ঊর্ধ্বে এবং সর্বদাই ধ্যানমগ্ন। এই শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ, কেন এই মাসে শিব পূজা করা হয়, কেন জল ঢালা হয়, এইসব নিয়ে অনেক মতভেদ রয়েছে। যদিও প্রত্যেক উৎসবের পিছনেই কিন্তু একটা বিশেষ অর্থপূর্ণ মাহাত্ম্য থাকে। নিঃসন্দেহে শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় একটা মাস, তাই এই শ্রাবণ মাসে ভগবানের পূজা অর্চনা, শিবের পূজা অর্চনা করা আমাদের অবশ্যই কর্তব্য। কিন্তু শুধুমাত্র শ্রাবণ মাস বলেই নয়, সারা বছরই আমাদের নিষ্ঠাভাবে ভক্তি ভরে আমাদের আরাধ্যের নিত্য পূজা করা উচিত। এদিকে কিন্তু আর এক সপ্তাহ বাকি নেই শ্রাবণ মাস শুরু হতে। এই বিগ্রহের ওপর যে পেইন্টটা করেছিলাম সেটা লাস্ট 2024-এর একদম শুরুর দিকে। এখন প্রায় 2025-এর মিডিল, প্রায় 1 থেকে 1.5 বছর হতে যাচ্ছে, যেখানে কিন্তু আমার পেইন্টগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু বেশ কিছুটা উঠে গেছিল। তাই জন্য কিন্তু প্রায় 1 বছরের বেশি সময় পরে কিন্তু আমি আবার এটাকে রিপেইন্ট করতে বসছি। এই অঙ্গরা করার জন্য আমি অ্যাক্রিলিক কালারই ব্যবহার করে থাকি। আর এখন কিন্তু কাজটা করছি সোনাইয়ের 000 তুলি দিয়ে। আমাদের এই বিগ্রহে নিত্য পূজা হয়, রেগুলার বেসিসে বিগ্রহকে স্নান করানো হয়, গা মোছানো হয়, চন্দন অষ্টগন্ধার প্রলেপ দেওয়া হয়। তার উপর আবার বিশেষ তিথিগুলোতে দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত এগুলো দিয়ে তো অভিষেক করানোই হয়। আর এই এত কিছুর পরেও কিন্তু প্রায় 1 বছর বা তারও বেশি সময় ধরে কিন্তু এই কালারগুলো অ্যাজ ইট ইজ ভালোভাবে স্টে করে। আমি যেটা করি, মেনলি কালারগুলোকে খুব ভালো করে শুকাতে দিই, আর এরপর 2 কোট করে ভার্নিশ অ্যাপ্লাই করি। আর তারপর প্রায় 24 ঘন্টা ধরে আমি কিন্তু জল না লাগিয়ে এটাকে ভালো করে শুকানোর টাইম দিই। সারাদিন সারা রাত ধরে এটা ভালোভাবে শুকায়। আর তারপরে প্রথম 2 থেকে 3 দিন যতটা কম পরিমাণে জল ইউজ করা যায়, আর যাতে বেশি ঘষাঘষি না করা হয় পেইন্টের ওপর, এটা একটু খেয়াল রাখলেই পেইন্টটা কিন্তু লং টাইমের জন্য খুব ভালো থাকবে। স্নানের জলটা মোছানোর জন্য জাস্ট ওপর থেকে হালকা করে রুমাল দিয়ে ড্যাপ করে মুছলেও কাজ চলে যায়। শুধুমাত্র 2 থেকে 3 দিনের জন্যই এই কাজটা এইটুকুনি মেনটেনটা করতে হয়। তারপর থেকে কিন্তু নর্মালি রেগুলার বেসিসে যেরকম স্নান করানো হয়, যেরকমভাবে মোছা হয় সেভাবে মোছা যায়। দেখো, এমনিতেও কিন্তু মেনটেন না করলেও অ্যাক্রিলিক কালার কিন্তু দীর্ঘদিন ধরে ভালোই থাকে। কারণ কি, 2023-এর পুজোতে সারা বাড়ি জুড়ে আমি ফ্লোরে অ্যাক্রিলিক কালার দিয়ে আলপনা দিয়েছিলাম। রোজই কিন্তু জল ফেনাইল দিয়ে এখনো অব্দি রেগুলার ঘর মোছা হয়। আর এরপরও এখন 2025-এর জুলাই মাস চলছে, যেখানে এতগুলো বছর হয়ে গেল, প্রায় 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। খুব ভালোভাবে সমস্ত কালার একদম ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় একটু আধটু করে রং ছুটে গেছে বা উঠে গেছে, কিন্তু সেটা কিন্তু চোখে না পড়ার মতোই। তেমন ভাবে এই অঙ্গরাগের কালারগুলো কিন্তু খুব ভালোভাবে দীর্ঘদিনের জন্য স্টে করে। আমার তো প্রায় 1 বছর 6 মাস এরকম ভাবেও স্টে করে যায় খুব ভালো করে। এরপর যখন বিগ্রহ আমাদের বাড়িতে আসে, তারপর বাবা এরকম রূপোর ত্রিনয়ন, তিলক, নাক, মুখ এগুলো সম্পূর্ণ যে ফেসের স্ট্রিঙ্গার ডেকোরেশন গুলো থাকে সেগুলো নিয়ে এসেছিলেন। আর তারপর ক্র্যাক বন্ড অ্যাডিটিভ দিয়ে, তার সাথে হোয়াইট সিমেন্টের সাথে একটু অ্যারাল্ডের অ্যাডিটিভ দিয়ে এগুলোকে মিক্সড করে এগুলোকে বিগ্রহের সাথে ফিক্সড করা হয়েছিল। প্রায় 2 থেকে 3 বছর এগুলো কিন্তু টিকে গেছিল। আর এরপর অ্যাডিটিভটা লুজ হতে শুরু করে, আর তারপরে এক এক করে এগুলো উঠে আসতে থাকে। যেমন এখনো অবধি কিন্তু নাক মুখটা স্টে করছে, বাকি প্রথমের দিকে চোখগুলো লুজ হয়ে গেছিল, তারপরে এখন রিসেন্টলি এই তিলক আর যে ত্রিনয়ন থাকে সেটা লুজ হয়ে গেছে। আর তারপর এগুলোকে ফিক্স না করে আমি কিন্তু এরকম কালার দিয়ে পেইন্ট করে অঙ্গরাগ করে নিই। এগুলো করতেও আমার যেরকম ভালো লাগে, তেমন ভাবে বিগ্রহের মধ্যে একটা নতুন লুক দেওয়া যায়, প্রত্যেকবার একটু চেঞ্জ করা যাবে, সেটা একটা ভালো এক্সাইটমেন্ট থাকে যে নতুন করে কেমন দেখতে লাগছে। যাই হোক, এগুলোকে কিন্তু ফিক্স করার ইচ্ছা হলে পরে আবারও সেম ভাবে এগুলোকে ফিক্স করা যাবে। এখানে এই অঙ্গরাগে যেমনটা তোমরা দেখলে যে হোয়াইট কালার দিয়ে আমি প্রথমে আই বেসটাকে তৈরি করে নিয়েছিলাম, তারপর ব্লু, ব্ল্যাক, ব্রাউন এই বিভিন্ন শেডগুলোকে ইউজ করে লেন্সটাকে ড্র করে নিয়েছি। আর এরপর বোথ আই কর্নারে কিন্তু আমি একটা সফট বেবি পিঙ্ক কালার দিয়ে একটু করে টাচ আপ করেছি। আর একইভাবে ওপরে যে আই লিডটা রয়েছে সেখানেও কিন্তু একইভাবে ম্যাচ করে আমি বেবি পিঙ্ক কালার আর একটু ডার্ক শেডের পিঙ্ক কালার নিয়ে এখানে অ্যাপ্লাই করেছি। আর নিচ থেকে কালারটাকে রিফাইন করার জন্য একটা ইয়েলো কালার ইউজ করেছি, তার উপর হালকা করে গোল্ডেন টাচ দিয়েছি। আর এরপর ব্ল্যাক কালার দিয়ে বাকি চোখের ডিটেলস গুলো করেছি। আর তারপর কিন্তু ওপর থেকে কালারফুল একটা ফ্লাওয়ার ফিঙ্গার করেছি। কলকা অন্যবারে করি, কিন্তু এইবারে লুকটাকে একটু চেঞ্জ করার জন্য, একটু ভাইব্রেন্ট লুক দেওয়ার জন্য এইবারে কিন্তু এরকম ফ্লাওয়ারের উপরে ডিজাইনগুলো করে নিয়েছি। এরপর ভেবেছিলাম নিচের যে সাইডে গোল রাউন্ড মতো যে জায়গাগুলো আছে সেখানে আমি ফ্লোরাল কিছু পেইন্ট করব। অ্যাকচুয়ালি এগুলো খুব বেশি দিন স্টে করে না, খুব হার্ডলি 2 থেকে 3 মাস, তারপরে কিন্তু এগুলো সবসময় দেখেছি আমি উঠে যায়। তাই এগুলোতে আমি কিছু না করে নর্মাল সিম্পল যেভাবে আছে সেভাবেই রেখেছি। আর এরপর ওপর থেকে তিলকের যে জায়গা সেখানে কিন্তু হোয়াইট, ইয়েলো আর রেড কালার দিয়ে আমি উপর থেকে তিলক করে নিয়েছি। ব্যাস, এইভাবে আমার পুরোপুরি অঙ্গরাগটা কমপ্লিট। এরপর কালারটা শুকিয়ে গেলে আমি করে নিয়েছিলাম ভার্নিশ অ্যাপ্লাই। আর এইভাবেই কিন্তু এবারের আমার শিবের শৃঙ্গার কমপ্লিট। তো যাই হোক, আজকে অনেক কথা হলো। আর সামনে কিন্তু আরো অনেক ফেস্টিভ্যাল আসছে, জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, রাখি পূর্ণিমা আর দুর্গাপুজো তো আছে। তো সেই সবের জন্য আরো অনেক ভালো ভিডিও কন্টেন্ট সবকিছু আসতে চলেছে। তো তোমরা চ্যানেলটার সাথে জুড়ে থাকো। আর আপাতত আমার কাজটা কিন্তু এখানে শেষ হচ্ছে। আমার কাজ তো শেষ, কিন্তু তোমাদের কাজ এখন শুরু হচ্ছে। তো দেখে কমেন্ট করে জানাও যে এই অঙ্গরাগ বা মেকওভারটা কেমন হয়েছে, শিবজিকে দেখতে কেমন লাগছে। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন এলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যাওয়ার আগে হর হর মহাদেব।
तनोम तनोम तोम దని దని తదని నాదిర్ దే तुम दे